আমরা আজকে হচ্ছে ইন্টিগ্রেশনের কিছু বেসিক আলোচনা আজকে করার ট্রাই করবো আর কি। যে ক্যালকুলাসের শব্দটা আসলে কোন জায়গা থেকে আসছে। ক্যালকুলাসের আবিধানিক অর্থ হচ্ছে আপনার স্মল স্টোন, মানে হচ্ছে ছোট ছোট পাথর, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে যেহেতু আলোচনা করে ক্যালকুলাস আমাদের, এই জন্য আমরা ক্যালকুলাস হচ্ছে স্মল স্টোন বলা হয় এটাকে। আর ক্যালকুলাসের নামকরণটা হচ্ছে ক্যালকুলাস নামটা আসলে দিয়েছিলেন হচ্ছে আপনার লিবনিজ। লিবনিজ নামক যে বিজ্ঞানী উনি দিয়েছিলেন। তারপরে নিউটন হচ্ছে ক্যালকুলাসের নাম দিয়েছিলেন হচ্ছে ফ্লেক্সিয়ন। এই দুইজনকে হচ্ছে ক্যালকুলাসের জনক বলা হয়। আর ক্যালকুলাসের আপনার পার্ট দুইটা, বেসিক পার্ট দুইটা। একটা হচ্ছে অন্তরীকরণ, বা এটার আরেকটা নাম হচ্ছে অন্তর্কলন, বা এটার আরেকটা নাম আছে ব্যবকলন। আর 2 নম্বর পার্টে যেটা আছে সেটা হচ্ছে যোগজীকরণ বা সমাকলন বলে এটাকে। সমাকলন আর যোগজীকরণ একই জিনিস, আর এটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা অন্তরীকরণে আসলে কি শিখছি? অন্তরীকরণে হচ্ছে আমরা কি করতাম, একটা ফাংশন দেওয়া থাকতো, ওই ফাংশনটার ডিওয়াই বাই ডিএক্স বের করতাম। আর ডিওয়াই বাই ডিএক্স মানে যে ঢাল, এটা কিন্তু আমরা জানি। আর আমি বলছিলাম আপনাদের ক্লাসে যে অন্তরীকরণ হচ্ছে একটা ফাংশন থাকে, ওই ফাংশনটার রেট অফ চেঞ্জ কি, সেটাই হচ্ছে আসলে অন্তরীকরণের বেসিক জিনিস। অন্তরীকরণ বুঝায় আসলে এটাই যে ওই ফাংশনটা কি হারে চেঞ্জ হইতেছে, কি হারে পরিবর্তন হইতেছে, এবং সেটা হচ্ছে আমরা ঢাল বের করার মাধ্যমে বের করি। এই জন্য ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে ঢাল, ঢাল, বা এটাকে বলা হয় আপনার পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ, এক্স এর সাপেক্ষে কি পরিমাণ সেটা চেঞ্জ হইতেছে ফাংশনটা। এটাই হচ্ছে অন্তরীকরণ, মানে একটা বড় ফাংশনকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি এবং সেটার ঢালটা বের করি, সেটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আর যোগজীকরণে হচ্ছে তার উল্টাটা। উল্টা মানে হচ্ছে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জোড়া লাগানো হয়। ক্ষুদ্র ক্ষুদ্র একটা বড় ফাংশনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জোড়া দিলে আপনার হচ্ছে একটা কি পাওয়া যায়, ক্ষেত্রফল পাওয়া যায়। ওই ক্ষেত্রফলটা বের করার জন্য আসলে যোগজীকরণের জন্ম। আসলে ক্যালকুলাসের মধ্যে অন্তরীকরণের আগে জন্ম হয়েছে হচ্ছে আপনার যোগজীকরণের, মানে ইন্টিগ্রেশনের। আর অন্তরীকরণের জন্ম হচ্ছে তার পরে, মানে আগে হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করার টেকনিকটা আবিষ্কার করছি, তারপরে আমরা অন্তরীকরণে আসছি। কিন্তু আমাদের আসলে অন্তরীকরণটা আগে করানো হয়, আমাদের টেক্সট বুক বলেন যে কোনো এডুকেশনাল কারিকুলামে এটা আসলে উল্টা, আগে যোগজীকরণ করানো উচিত কিন্তু আগে করানো হয় অন্তরীকরণ। আর হচ্ছে যেমন মনে করেন আপনাকে যদি আমি একটা বৃত্ত দেই, আপনি বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা জানেন, বা আমি যদি হচ্ছে একটা দেই বর্গ দেই, আপনি বর্গের ক্ষেত্রফলের ফর্মুলাও জানেন। কিন্তু আমি এই যে এখানে দেখেন একটা চিত্র আছে, এখানে একটা কার্ভ আছে, এই কার্ভের যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে বলি, এই যে নীল কালার যে জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল আপনি কিভাবে বের করবেন? এই জায়গাটা কিন্তু কোনো বর্গক্ষেত্র, বৃত্ত, বা হচ্ছে অন্য কোনো যারা ইউনিক শেপের যেসব বস্তু আছে, সেই সব ইউনিক শেপের বস্তুর সাথে কিন্তু ম্যাচ করে না। এই জন্য এইসব জিনিসের বা এইসব কার্ভের ক্ষেত্রফল বের করাটা খুব টাফ। এবং এটা ক্ষেত্রফল বের করার জন্য আসলে যোগজীকরণের জন্ম হয়েছে, যে আমরা কিভাবে এই সব কার্ভ যেগুলো হচ্ছে আপনার ইউনিক না, যেমন বর্গ না, সামান্তরিক না, বা হচ্ছে একটা ঘনক না, ইউনিক শেপে যারা নাই, তাদের ক্ষেত্রফল বের করার টেকনিকটাই হচ্ছে আপনার যোগজীকরণ। এটাকে আমরা প্রথমে একটা ফাংশনকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফল নির্ণয় করার পরে তাদের সামেশন করি, সামেশন করলে আপনার হচ্ছে যোগজীকরণ পাওয়া যায়, মানে ক্ষেত্রফল। মোট কথা হচ্ছে ক্ষেত্রফল বের করার জন্য আসলে যোগজীকরণের পার্টটা। এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন? এখানে বেশি কঠিন কোনো কথাবার্তা বলিনি। এখন এইখানে কিছু গুরুত্বপূর্ণ টার্ম আছে, এখানে কতগুলো শব্দ নিয়ে আমি আলোচনা করছি, এখানে এই শব্দগুলো সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা থাকা দরকার। কিছু শব্দ আমরা আগের চ্যাপ্টারে অলরেডি শিখছি, আর এই চ্যাপ্টারে আমরা কিছু শব্দ শিখুম। ঠিক আছে? তো এখানে দেখেন প্রথমে যে শব্দটা আছে এটা হচ্ছে অন্তরজ, ইংরেজিতে বলে ডেরিভেটিভ। এটার অল্টারনেটিভ আরেকটা নাম আছে, যেটাকে বলা হয় অন্তরক সহগ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। ঠিক আছে? আমরা যখন গত চ্যাপ্টারে অঙ্ক করছি, আমরা কিন্তু সবাই ডিওয়াই বাই ডিএক্স বের করছি। ঠিক আছে? আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করছি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, মূল নিয়মে অন্তরীকরণ করছি। কিন্তু যখন সৃজনশীলে গেছি, সৃজনশীলে দেখবেন কিছু কিছু প্রশ্ন আপনারা পাইছেন এরকম যে কি ছিল এখানে, যে অন্তরজ নির্ণয় করো, বা অনেক সময় লেখা থাকতো যে অন্তরক সহগ নির্ণয় করো। এই শব্দগুলো কিন্তু আপনারা পাইছেন, এবং অনেকে আমাকে প্রশ্নও করছেন যে স্যার এটা আবার কি জিনিস। আমি বলছিলাম যে ডিওয়াই বাই ডিএক্স মানে যা, অন্তরজ মানেও তাই, আর অন্তরক সহগ মানেও
সেই সেম জিনিসকেই বোঝানো হয়। অর্থাৎ একটা ফাংশন যদি থাকে আপনার y ইকুয়াল টু এফ অফ এক্স, সেটার ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের জন্য মানে রেট অফ চেঞ্জ মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে ডিওয়াই বাই ডিএক্স, ওই ডিওয়াই বাই ডিএক্স টাকে আপনি হচ্ছে অন্তরক সহগ বলবেন বা অন্তরজ বলবেন। আর অন্তরক সহগ বের করার যে প্রসেস বা যে পদ্ধতি সেটাকে আমরা বলি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। এই দুটো শব্দ আমাদের পুরাতন শব্দ। আরেকটা শব্দ আছে, এই শব্দটা দেখেন কেউ চিনতে পারেন কিনা, অন্তরক। এই শব্দটা কিন্তু আপনাদের ফিজিক্সেও একটা জায়গায় আছে। এই যে এখানে দেখেন লেখা আছে এক্স এর ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধিকে আমরা ডিএক্স দ্বারা প্রকাশ করি। এই ডিএক্স কে এক্স এর অন্তরক বলা হয়। আমরা ডিএক্স লিখি, ডিএক্সটাই হচ্ছে আপনার কি মূল নিয়মে আমরা কিন্তু সেখানে কি লিখছিলাম মনে আছে, যে আমরা সেখানে যে ডেল লিখছিলাম ডেল এক্স বা হচ্ছে ডেল ওয়াই মনে আছে, ডেল এক্স ডেল ওয়াই। এই ডেল এক্স ডেল ওয়াই কে কিন্তু আমরা পরবর্তীতে বলছিলাম যে ডেল লেখার দরকার নাই, আপনারা ডিএক্স ডিওয়াই লিখেন। এই কথাটা মনে আছে কিনা যখন আমরা মূল নিয়মে অন্তরীকরণ করছিলাম? এই ডেল এক্স দ্বারা তখন কি বুঝেছিলাম একটু মনে করার চেষ্টা করেন। তখন আমরা বলছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, মানে ডেল এক্স হচ্ছে টেন্স টু জিরো, মানে খুবই ক্ষুদ্র অংশ, এক্স এর খুবই ক্ষুদ্র অংশ, সেটাই হচ্ছে আমরা ডেল এক্স দ্বারা প্রকাশ করছিলাম মূল নিয়মে অন্তরীকরণের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা প্রুফ করার জন্য। আর ডি ওইটা হচ্ছে ওয়াই অক্ষের ওয়াই এর ভ্যালুটার ক্ষুদ্র অংশের পরিবর্তন, ঠিক আছে, যেটা আমরা লিমিটের মধ্যে আমরা হচ্ছে যে এইচ দ্বারা প্রকাশ করি। বেসিকটা আসলে ওই রকমই। এই যে ক্ষুদ্র অংশ পরবর্তীতে আমরা বলতাম হচ্ছে ডিএক্স। আর এই যে ডিএক্স আমরা লিখি, এই যে ডিএক্স, এই ডিএক্সটাকে হচ্ছে অন্তরক বলা হয়, এক্স এর অন্তরক। যদি কখনো আপনাদের প্রশ্ন করে ভাইবা বোর্ডে বা কোনো স্যার যদি প্রশ্ন করে যে অন্তরক জিনিসটা কি, ডিফারেন্সিয়াল এলিমেন্ট কি, তখন আপনি বলবেন যে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ঠিক আছে, তখন আমরা লিখি হচ্ছে ডিএক্স বাই ডিওয়াই। সেই যে ডিএক্সটা লিখি আমরা এক্স এর সাপেক্ষে এক্স ওয়াই, যদি আমরা যে অন্তরীকরণটা করি এক্স এক্স এর ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু, সেটাই যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যদি এক্স স্কোয়ার হয়, এটাকে যদি আপনি ডিওয়াই বাই ডিএক্স করেন তাহলে আপনি পাইতেছেন 2x। আর এই 2x পাইলে এই যে নিচে যে ডিএক্সটা লিখেন, এই যে নিচে ডিএক্স লিখছেন এক্স এর সাপেক্ষে, ঠিক আছে, অন্তরক বলা হয়। সরি, প্রতি অন্তরজ কি জিনিস, যেমন আপনারা যখন লগারিদম করছেন মনে আছে কিনা, লগ আর এটার উল্টা ছিল হলো অ্যান্টিলগ। অ্যান্টিলগ করছেন না সবাই, মনে আছে? অ্যান্টিলগ, অ্যান্টিলগ মানে হচ্ছে লগের ইনভার্স। আর এখানে হচ্ছে প্রতি অন্তরজ মানে হচ্ছে অন্তরজের উল্টা। মানে মোট কথা অন্তরজের উল্টা মানে কি, অন্তরজের উল্টা মানে হচ্ছে আপনার এই যে যোগজীকরণ, সেটাকে যোগজীকরণ না বলে এখানে লেখা আছে প্রতি অন্তরজ বা অ্যান্টি ডেরিভেটিভ। আপনি যদি অনেক সময় বলতে পারেন যে অ্যান্টি ডেরিভেটিভ বের করো, যেমন এখানে উদাহরণটা আছে, এটা একটু খেয়াল করেন সবাই, যে y ইকুয়াল টু এফ অফ এক্স আছে, এটাকে মনে করেন আপনি ডিফারেন্সিয়েশন করলেন, মানে কি করলেন, ডিওয়াই বাই ডিএক্স বের করলেন। ডিওয়াই বাই ডিএক্স বের করলে আপনার রেজাল্ট যেটা আসলো সেটা মনে করেন বড় হাতের এফ অফ এক্স, মানে আপনি বোঝানোর জন্য দিলেন আর কি। এই যে বড় হাতের এফ অফ এক্স বের হইলো, এটা কি করলো, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু বের হইলো। তার মানে আমরা যেহেতু বলছি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটার বিপরীত, তার মানে এই এফ কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে কি পাইবেন, ছোট হাতের এফ পাইবেন। কথা বুঝতে পারছেন কিনা? মানে আপনার আছে হচ্ছে এফ অফ এক্স, এটাকে যদি আপনি কি করেন ডিফারেন্সিয়েশন করেন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আপনি পাইতেছেন বড় হাতের এফ অফ এক্স। আর এখন বড় হাতের এফ অফ এক্স কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাইলে আপনি কি পাইতেছেন, ছোট হাতের এফ অফ এক্স পাইতেছেন। কারণ আমরা বলছি একটা উল্টা, অর্থাৎ যাকে অন্তরীকরণ করা হয় বা অন্যভাবে বললে কোনো ফাংশনকে সমাকলন করলে যা পাওয়া যায় তাকে প্রতি অন্তরজ। মানে একটা উদাহরণ দেই, যেমন ডিফারেন্সিয়েশন করেন বা 2x স্কয়ার দিলাম, 2x স্কয়ার দিলে আপনার এখানে রেজাল্ট আসবে হচ্ছে 4x, ঠিক আছে। এই যে 2x স্কয়ার যাকে আপনি অন্তরীকরণ করছেন, এটাকে বলা হয় হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ কার, 4x এর। এই যে এখানে বলছে দেখেন এফ অফ এক্স হলো বড় হাতের এফ অফ এক্স এর প্রতি অন্তরজ, অর্থাৎ যাকে অন্তরীকরণ করা হয় বা সমাকলন করলে যে রেজাল্টটা পাওয়া যায় তাকে বলা হয় প্রতি অন্তরজ বা অ্যান্টি ডেরিভেটিভ। আপনাকে যদি বলে যে প্রতি অন্তরজ বের করো, তখন আপনি কি করবেন, সেটাকে ডিফারেন্সিয়েশন না, সেটাকে ইন্টিগ্রেশন করবেন। মনে করেন আপনাকে আমি 4x দিলাম, 4x দিয়ে বললাম যে এটার প্রতি অন্তরজ কত, আপনি তখন 4x এর ইন্টিগ্রেশন করবেন। ইন্টিগ্রেশন করলে আপনি হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভটা পাবেন। এটা গেল প্রতি অন্তরজ। আর যোগজীকরণ কি জিনিস, যোগজীকরণ হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমষ্টি বের করার যে প্রসেস, সেটাই হচ্ছে যোগজীকরণ। ওই কথাটা আবার লেখা আছে। আর যোগজীকরণ সাধারণত দুই প্রকার। যোগজীকরণ হচ্ছে দুই প্রকার, আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনে কোনো প্রকারভেদ করি নাই। নরমাল কিন্তু আমরা শুধু ডিফারেন্সিয়েশন কইরে গেছি। অনেক টাইপের ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু
একটা মানে সব ডিফারেন্সিয়েশন করছি, তার কিছু অ্যাপ্লিকেশন দেখছি লাস্টে গিয়া, যেমন হচ্ছে কি আপনার স্পর্শক নির্ণয়, অবিলম্ব নির্ণয়, তারপর হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, এগুলো সব অ্যাপ্লিকেশন। আর যোগজীকরণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনির্দিষ্ট আর একটা হচ্ছে নির্দিষ্ট। অনির্দিষ্ট হচ্ছে ইনডিফিনিট আর একটা হচ্ছে ডিফিনিট। ইনডিফিনিট মানে হচ্ছে নর্মাল আপনি যদি ইন্টিগ্রেশন করেন, যে ইন্টিগ্রেশনের রেজাল্টের মধ্যে এক্স আর ওয়াই থাকবে, তখন সেটাকে আপনি বলবেন অনির্দিষ্ট যোগজীকরণ, অনির্দিষ্ট। আর নির্দিষ্ট কখন বলবেন, যদি ওই যোগজীকরণের যদি একটা নির্দিষ্ট লিমিট থাকে, যেমন আমরা লিমিটের মধ্যে লাস্টে কি করতাম, লিমিটিং ভ্যালুটা বসায় দিতাম। তো এখানেও একই জিনিস, যদি যোগজীকরণের মধ্যে যদি আপনি কোনো লিমিট বসায় দেন, লিমিট বসায় দিলে কিন্তু তখন অ্যান্সারে কিন্তু আর কোনো এক্স ওয়াই থাকে না, একটা নির্দিষ্ট মান আসে। যেমন ক্ষেত্রফল মনে করেন 10 বর্গ, তা বা হচ্ছে আপনার মনে করেন 20, একটা নির্দিষ্ট অ্যান্সার আসবে, সেই অ্যান্সারটাকে আমরা বলি হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ। ঠিক আছে, আমরা আগে অনির্দিষ্টটা শিখুন। অনির্দিষ্ট শিখলে আমরা নির্দিষ্ট এমনি করতে পারবো, কারণ নির্দিষ্ট আর অনির্দিষ্টের মধ্যে শুধু একটাই পার্থক্য, যে লাস্টের লিমিটটা বসাইতে হয়, আর কোনো চেঞ্জ নাই। অনির্দিষ্টর মধ্যে নরমাল যোগজীকরণ করার পরে শেষ, ওই পর্যন্তই। আর নির্দিষ্ট বললে ওই পর্যন্ত শেষ করার পরে লাস্টে লিমিট বসাইতে হয়, এই হচ্ছে চেঞ্জ। যেমন এখানে একটা দেখেন উদাহরণ দেওয়া আছে, এই যে ইন্টিগ্রেশনের সাইনটা হচ্ছে এই যে এরকম এস এর মতো, বড় বড় একটা এস এর মতো। এটা কেন আসলো এটা আমি একটু পরে বলতেছি। এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স কে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেন, তাহলে মনে করেন আপনি পাইতেছেন হচ্ছে ফাই এক্স প্লাস সি। সি কেন লিখছি এটাও আমি একটু পরে বলতেছি, কেন সি লিখছি। সি মানে কনস্ট্যান্ট, সমাকলনীয় রাশি বা ইন্টিগ্র্যান্ড, আর একটা হচ্ছে সমাকলিত মান ইন্টিগ্রাল। দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে, একটা হলো ইন্টিগ্র্যান্ড আর একটা ইন্টিগ্রাল। দুইটা ভেজাল লাগায় না, এই দুইটা কিন্তু অনেক জায়গায় প্রশ্নের মধ্যে আছে, এমসিকিউতে বা আপনাকে ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞেস করে ইন্টিগ্র্যান্ড আর ইন্টিগ্রালের মধ্যে পার্থক্য কি। যখন কোনো ফাংশনে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমষ্টি বের করা হয় তাকে ইন্টিগ্রাল বলা হয়। মানে মোট কথা এই যে দেখেন উপরে আমি এফ অফ এক্স কে ইন্টিগ্রেশন করছি না, এই এফ অফ এক্সটা হচ্ছে আপনার ইন্টিগ্র্যান্ড। ঠিক আছে, এফ অফ এক্সটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড, মানে এই যে এই এফ অফ এক্স কিন্তু আমি অন্তরীকরণ করতেছি। যাকে আপনি অন্তরীকরণ করবেন, যাকে অন্তরীকরণ করবেন সেটাকে বলা হয় সমাকলনীয় রাশি বা ইন্টিগ্র্যান্ড। আর ইন্টিগ্রেশন করার পরে যে রেজাল্ট আপনি পাইবেন, কি পাইছেন এখানে ফাই এক্স পাইছেন, এই যে রেজাল্টটা পাইছেন এই রেজাল্টটাকে বলা হয় সমাকলিত মান বা ইন্টিগ্রাল। পরীক্ষার সময় আপনাদের বলে যে এটার ইন্টিগ্রাল বের করো, যখন ইন্টিগ্রাল বের করো বলবে তখন আপনি ওটাকে কি করবেন, অন্তরীকরণ করবেন, মানে ইন্টিগ্রেশন করবেন। ইন্টিগ্রেশন করলে যে রেজাল্ট আসবো সেটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রাল। মানে অনেক সময় বলে যে আই বের করো, আর এটাকে হচ্ছে আপনার আই দ্বারা, বড় হাতের আই দ্বারা প্রকাশ করে। দেখেন এখানে আমি লিখছি বড় হাতের আই দ্বারা প্রকাশ করে। অনেক সময় যদি বলে যে আই এর আই কত, আই বের করো, তখন আপনি হচ্ছে কি করবেন, যদি বলে আই কত তখন আপনি হচ্ছে আই মানে হচ্ছে ইন্টিগ্রাল, মানে এটাকে ইন্টিগ্রেশন করবেন। এইখানে যে টপিক গুলা আমি বললাম, এই টপিক গুলার বা এই শব্দের প্রত্যেকটা শব্দের মিনিং গুলা সবার মাথায় ঢুকছে কিনা, আর কারো যদি কোনোটা প্রশ্ন থাকে করেন। দেখেন লিবনিজ কিভাবে হচ্ছে অন্তরীকরণের ধারণাটা আনলো। ডান পাশে দেখেন এখানে একটা ফাংশন আছে, এই যে ডান পাশে সবার উপরে যে চিত্রটা আছে এই চিত্রটা খেয়াল করেন। এখানে আপনার এই যে চিত্রটা আছে এই চিত্রটার মধ্যে এই অংশের ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলছে, মানে এইটার নিচে কতটুকু জায়গা আছে এই জায়গাটুকুর ক্ষেত্রফল আপনি বের করবেন। ঠিক আছে, এখন লিবনিজ কি করছিল, লিবনিজ করছিল হচ্ছে যেহেতু এটার কোনো ফর্মুলা নাই বের করার, সে কি করছিল এটাকে কতগুলা সামান্তরিক আয়তক্ষেত্রে ভাগ করছে। দেখেন আমি এখানে চেষ্টা করছি চিত্রটা আকার, পুরোপুরি অ্যাকুরেট হয় নাই, আপনাদের বইতে দেখেন কিছু চিত্র আছে। এটাকে কতগুলা সে ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রে কি করছে, ভাগ করছে। দেখেন প্রথম আয়তক্ষেত্রের নাম দিলাম y1, তারপরটা y2, y3, এভাবে যাইতে যেতে মনে করেন আমি 13টা নিলাম। ঠিক আছে, মানে আপনাদের বোঝানোর জন্য যে থিওরিটা কিভাবে আসছে। আর প্রথমটা হচ্ছে মনে করেন এক্স এর ভ্যালু এখানে x1 x2 x3, এভাবে যাইতে যাইতে হচ্ছে x13 পর্যন্ত। মানে এক্স এর ভ্যালু আমি হচ্ছে x1 দিছি, y এর ভ্যালু y1 দিছি, এক্স এর ভ্যালু x2 দিছি দ্বিতীয় সামান্তরিকে, সরি দ্বিতীয় আয়তক্ষেত্রে। আর x1 থেকে x2 এর যে ডিফারেন্স, প্রত্যেকটা ডিফারেন্সকে আমি সেম ধরে নিলাম, এবং এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধি, এই ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধিকে আমি dx দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আর dx কে কিন্তু কি বলা হয়, একটু আগে আমরা দেখলাম এটাকে বলা হয় অন্তরক, র ক অন্তরক বলা হয়। তো এখন মনে করেন আপনি ক্ষেত্রফল যদি বের করতে চান, এই কি বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আপনাদের সবার জানা আছে, কি বলেন তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ,
তাহলে আমি যদি আপনাকে বলি, হ্যাঁ আমি যদি বলি সবচেয়ে বামের যে আয়তক্ষেত্রটা এটার ক্ষেত্রফল কত, এটার দৈর্ঘ্য হচ্ছে x1, প্রস্থ হচ্ছে y1, তাহলে আপনি বলবেন x1 y1, তাই তো? কিন্তু এখানে শুধু x1 বললে চলবো না, কারণ এখানে একটা মূল বিন্দু আছে, মূল বিন্দু কত, 0। তাহলে আপনার দেখেন আমি যে এখানে যে লেখাটা লিখছি এটা বুঝেন কিনা, এই যে এইটুক বুঝা যায় কিনা, এইটুক বুঝলে বাকি কোনো ব্যাপার না। এখানে হচ্ছে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য মনে করেন y1 আর প্রস্থ হচ্ছে x1 থেকে x0 যদি মাইনাস করে দেন, এই জন্য আমি লিখছি x1 মাইনাস কি x0, x1 মাইনাস x0 করলে আপনি হচ্ছে দৈর্ঘ্যটা পাইবেন, যেহেতু এটা স্থানাঙ্ক ব্যবস্থা আপনার মাইনাস করে দিতে হবে। আর y এরটা মনে করেন y1। আর দ্বিতীয়টার ক্ষেত্রফল তাহলে কি হবে, দ্বিতীয়টার ক্ষেত্রফল হবে y2, আর x এরটা হবে x2 থেকে x1 মাইনাস করে দিতে হবে। x2 থেকে x0 থেকে এই পর্যন্ত হচ্ছে x2, আর x2 থেকে যদি আপনি x1 মাইনাস করে দেন তাহলে হচ্ছে থাকবে হচ্ছে x1 থেকে x2, মানে এই যে এই জায়গাটুকু থাকবে, মানে এই যে এতটুকু থাকবে, তাই তো নাকি? এখন এইভাবে যদি আপনি এই 13টার ক্ষেত্রফল বের করেন, লাস্টে ডট 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 দিলাম, লাস্টে 13 নাম্বারটা দেখেন, 13 নাম্বারটা কি লিখছি, y3, কারণ এটার দৈর্ঘ্য হচ্ছে y3। আর প্রস্থটা কি, প্রস্থটা হচ্ছে এই 0 থেকে এই পর্যন্ত হচ্ছে x13, আর তার x12 পর্যন্ত মাইনাস করে দিতে হবে, কারণ দৈর্ঘ্যটা যদি আপনি অরিজিনাল অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা চান তো এটা মাইনাস করে দিলেন। তাহলে এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রফল বের করে যদি আপনি যোগ দেন তাহলে কিন্তু আপনি টোটাল ক্ষেত্রফলটা পাবেন। এটা সবাই বুঝতে পারছেন কিনা? এখন এই যে আমি বললাম যে x1 আর x2 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে dx, মানে ক্ষুদ্র অংশ সবগুলো dx, তাহলে আমি এই যে x1 মাইনাস x0 এটার জায়গায় আমরা কি dx লিখতে পারি না? লিখতে পারি। তারপর হচ্ছে x2 মাইনাস x1 এটার জায়গায় আমরা কি লিখতে পারি, dx লিখতে পারি। কারণ কি, কারণ x এর প্রত্যেকটা তো dx, প্রত্যেকটা dx, x এর যে মানগুলো আপনি নিছেন প্রত্যেকটা সেম সেম, y এর মানগুলো তো সেম না, কিন্তু x এর দৈর্ঘ্যগুলো কিন্তু সেম। এবং এটাকে যদি আমরা ক্ষুদ্র বৃদ্ধি, x এর ক্ষুদ্র বৃদ্ধি dx দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা এখানে কি dx dx লিখতে পারি। তাহলে দেখেন প্রত্যেকের সাথে dx লেখা হয়েছে দ্বিতীয় লাইনে, দ্বিতীয় লাইনটা দেখেন সবাই, y1 dx, y2 dx, এইভাবে y3 dx, যাইতে যাইতে লাস্টে y13 dx, মানে প্রস্থটা এখানে হচ্ছে আপনার dx। ঠিক আছে সবাই? জি স্যার। এখন আমরা এটাকে দেখেন, এখানে যেহেতু একটা সমষ্টি, এটাকে আমরা সামেশন চিহ্ন দিয়ে লিখতে পারি। এই দেখেন আমি এখানে সামেশন চিহ্ন ইউজ করছি, আর y এর মান যেহেতু এক এক করে বাড়তেছে এজন্য yn লিখছি আমি এটাকে yn, আর সবার সাথে dx আছে ইনটু dx। আর এই n এর মানটা কি হবে, n এর মান দেখেন আমি এই যে সামেশনের মধ্যে যেভাবে মান বসায় নরমাল, সেভাবে আমি মান বসায় দিছি। মান কি লিখছি দেখেন, n ইকুয়াল টু 1 থেকে 13, 1 থেকে কি 13 পর্যন্ত লিখছি। এই লাইনটা সবাই বুঝছেন কিনা দেখেন, এই উপরের লাইনটাকে আমরা সামেশন আকারে নিয়ে গেলাম, মানে একটা ফর্মুলা বানানোর ট্রাই করতেছি, লিবনিজ যেভাবে চিন্তা করছিল সেইভাবে। তারপরের লাইনে দেখেন সবই ঠিক আছে, এই যে এই জায়গাটা বুঝেন কিনা, x ডিভাইডেড বাই dx, এখানে যেমন আমি 13 টুকরা করছি, প্রত্যেকটা কয় টুকরা করছি, আমি 13টা ভাগে ভাগ করছি না, মানে 13টা এখানে আয়তক্ষেত্র নিয়েছি। এখন আপনি তো 13টা না নিয়ে আরো বেশিও নিতে পারেন, আপনি মনে করেন 20টা নিলেন, 20টা নিলে এই রেখাগুলো কি আরো চিকন চিকন হইব, তাই না? এই রেখাগুলো কিন্তু আরো চিকন চিকন হইবে, এবং চিকন হইলে কি হইব, এই ক্ষেত্রফলটা কিন্তু অ্যাকুরেট হইব। কেন অ্যাকুরেট হইব দেখেন, আপনি যে আয়তক্ষেত্রগুলো নিচ্ছেন দেখেন, এই যে এখানে দেখেন কিছু অংশ কিন্তু কার্ভের বাইরে চলে গেছে, দেখছেন কিছু অংশ কার্ভের বাইরে চলে গেছে, তাহলে এই জিনিসগুলো অতিরিক্ত এসে পড়ছে না ক্ষেত্রফল। আবার ডান দিকে দেখেন কিছু কার্ভের উপরে খালি জায়গা আছে, কার্ভের নিচে দেখেন কিছু খালি জায়গা আছে যেগুলা আয়তক্ষেত্রের ভিতরে আসে নাই। কি করতে পারি আমরা হচ্ছে এইখানে 13 ভাগ না নিয়ে আমরা যদি এটাকে আরো 100 ভাগ করি, তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা কিন্তু অ্যাকুরেট হবে। এই জিনিসটা আমার থিমটা মাথায় ঢুকে কিনা আপনাদের, যে আপনি যদি এখানকার আয়তক্ষেত্রগুলো আরো চিকন চিকন করেন তাহলে কিন্তু এই আপনার কার্ভের বাইরে এবং ভিতরে খালি জায়গা থাকবে না। যেমন এই যে এখানে বাইরে দেখেন, এই যে কার্ভের বাইরে এখানে ক্ষেত্রফল চলে গেছে, এখানে কার্ভের ভিতরে যে খালি জায়গা আছে, আপনি চিকন চিকন করলে কিন্তু এই খালি জায়গাগুলো আর থাকতেছে না। এই জন্য এখানে আমি লিখছি x ডিভাইডেড বাই dx। dx তো আপনার হচ্ছে কত ক্ষুদ্র আপনি টুকরা করবেন, আপনার x এর মানকে যদি আপনি dx দ্বারা ভাগ দেন, যেমন আমি dx দ্বারা ভাগ দিয়ে এটাকে 13 টুকরা নিছি, আপনি dx দ্বারা ভাগ দিয়ে আপনি x এর কে আপনি যদি dx এর মানটা বাড়ায় দেন, তাহলে আপনার হচ্ছে এখানে ক্ষেত্রফলগুলো আরো চিকন চিকন হবে, ঠিক না? এটাই আসলে এখানে বোঝানোর জন্য আপনার এটা dx লিখছে। আর পরের পৃষ্ঠায় দেখেন, এই যে দেখেন এখানে যে চিত্রটা আছে সবার উপরে, এখানে দেখেন আরো চিকন চিকন নেওয়া হয়েছে। চিকন চিকন নেওয়ার কারণে কিন্তু এখানের আপনার আয়তক্ষেত্রগুলো কার্ভের বাইরে খুব একটা যায় না, আর গেলেও খুবই সামান্য,
মানে ক্ষেত্রফলটা আপনার হচ্ছে অ্যাকুরেট পাওয়া যাবে, একেবারে অ্যাকুরেট পাওয়া যাবে। এবং এখানে দেখেন কি লিখছি, যদি ডিএক্স এর মান 0 টেন্স টু হয়, মানে ডিএক্স এর মান যদি আপনি খুবই ছোট নেন, মানে এক্স এর একটা এক্স থেকে আরেকটা এক্স এর যে ডিফারেন্সটা সেটাই তো আমরা ডিএক্স ধরে নিছি। তো ডিএক্স টাকে যদি আপনি খুবই ছোট নেন, এই যে দেখেন নিচের চিত্রটা, ডিএক্স টা দেখেন কত চিকন, ডিএক্স টা হচ্ছে একটা রেখার মতো, মানে খুবই ছোট, 0.001 মনে করেন ডিএক্স। ডিএক্স আপনি যদি একেবারে জিরোর কাছাকাছি নেন, টেন্স টু 0 নেন, তাহলে ওই যে ওই পৃষ্ঠায় যে আপনি ফাংশনটা লিখছিলেন, ওই ফাংশনটার মধ্যে আপনি কি লিখতে পারেন, আপনি একটা লিমিট লাগা দিতে পারেন। আমরা তো লিমিটের ফর্মুলা জানি। তো এখানে কি করলাম আমরা, দেখেন আমার এই পর্যন্ত আগেই ছিল, আমি এখানে লিখে দিলাম, কি লিখলাম দেখেন, dx টেন্স টু 0, মানে যদি x এর মান টেন্স টু 0 হয়, আমি এখানে লিমিট লাগা দিলাম, এটাকে লিমিটে নিয়ে গেলাম। লিবনিজ তখন সামেশনের s টেনে লম্বা করে যোগজীকরণ চিহ্ন বানালেন, যেটা আজ থেকে প্রায় 3000 বছর আগে তিনি লিখলেন হচ্ছে এইভাবে। এখন এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আপনার লিমিট থেকে আসছে, দেখেন ক্ষেত্রফল বের করার জিনিসটা। এবং এই জিনিসটাকে লিবনিজ লিখছেন কিভাবে, লিবনিজ লিখছেন এইভাবে, যে আমরা সামেশন লিখতে চাই না, লিমিটও লিখতে চাই না, আমরা এটাকে সংক্ষেপে লিখি। সংক্ষেপে কিভাবে লিখবো, এই দেখেন, এইটা যেহেতু যোগফল আমরা নির্ণয় করতেছি, আর যোগফলের ইংরেজি হচ্ছে সামেশন, তিনি হচ্ছে এস ইউজ করছেন, এস। আর এসটাই হচ্ছে এই যেরকম সাপের মতো একটা চিহ্ন হয়ে গেছে এস, এই এসটাকে এখন আমরা হচ্ছে সামেশনের চিহ্ন হিসেবে ইউজ করি। বুঝতে পারছেন? এই লিমিট আর এই যে এই জায়গাটুকু সে বাদ দিচ্ছে, বাদ দিয়ে এখানে সামেশন চিহ্নটা নিয়ে আসছে। ঠিক আছে, তারপরেই হচ্ছে আপনার এই যে সামেশনের যাত্রা শুরু করলো, মানে হচ্ছে আপনার ইন্টিগ্রেশনের ধারণা তখন থেকে জন্ম নেওয়া শুরু হলো। তারপর হচ্ছে নিউটন আসছেন, আরো অন্যান্য বিজ্ঞানী এটাকে আরো মনে করেন আরো ডেভেলপ করছেন আস্তে আস্তে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কি বলে ইতিহাস বলতে পারেন, বা কিভাবে ফর্মুলাটা কিভাবে আসলো। আর আমি একটু আগে বলছিলাম যে ইন্টিগ্রেশন দুই প্রকারের, একটা হচ্ছে ডিফিনিট, একটা ইনডিফিনিট। যেমন দেখেন এখানে নিচে দুইটা চিত্র দেওয়া আছে, বাম পাশের চিত্রটা খেয়াল করেন, এখানে দেখেন আপনি একটা ফাংশন আছে এফ অফ এক্স কে আপনি ইন্টিগ্রেশন করতেছেন, এখানে কোনো লিমিটিং ভ্যালু নাই, আপনি এটাকে ইন্টিগ্রেশন করবেন, এটা নিচের টোটাল যে এরিয়াটা আপনি বের করবেন। আর এই কার্ভের ভিতরে টোটাল এরিয়াটাকে যদি আপনি এখানে একটা বাউন্ডারি লাইন দিয়ে দেন, যেমন আপনি যদি এখানে দেন যে এ থেকে বি পর্যন্ত, এই যে এক্স এর মান এ দিয়ে দিলেন, বি দিয়ে দিলেন, এই যে বাউন্ডারি লাইন দিলেন, এই বাউন্ডারি লাইন দিলে এখানে ইন্টিগ্রেশনের মধ্যে আপনি আপার লিমিট বলে আর লোয়ার লিমিট বলে, এটাকে আপনি আপার লিমিট এবং লোয়ার লিমিট আকারে বসায় দিবেন। বসায় দিলে সেটা আর ইনডিফিনিট থাকবে না, এটা হচ্ছে আপনার ডিফিনিট ইন্টিগ্রাল হবে। ঠিক আছে, দেখেন এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? মানে আমি টোটালি হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা করলাম আর কি, যে কিভাবে ধারণা আসলো, একটু আপনাদের আইডিয়া দিলাম যে ইন্টিগ্রেশনের জন্মটা কিভাবে হলো, কে আনলো, কিভাবে আনলো, জাস্ট একটু জানার জন্য আর কি। ঠিক আছে, দেখেন আমরা একটা প্রশ্ন করি সাধারণত, যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত, কেন ইন্টিগ্রেশনকে আমরা ডিফারেন্সিয়েশনের বিপরীত বলি? ঠিক আছে, যেমন দেখেন এখানে পাশাপাশি কিছু করা আছে, মনে করো 2x কে ইন্টিগ্রেশন করতে হবে। 2x কে ইন্টিগ্রেশন যদি আপনি করতে চান, আমরা কিন্তু বলছি যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত বা উল্টা। তো আপনি এখানে খুঁজবেন যে কার ডিফারেন্সিয়েশন 2x, আপনারা কিন্তু সবাই জানেন কার ডিফারেন্সিয়েশন 2x, বলেন তো? x স্কয়ারে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, এই দেখেন এখানে লেখা আছে x স্কয়ার কে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, এই দেখেন নিচ দিয়ে তীর চিহ্ন দেওয়া আছে, x স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে আপনি পাইতেছেন হচ্ছে 2x, তার মানে 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার। বুঝতে পারছেন? 2x এর ইন্টিগ্রেশন কি x স্কয়ার, তার মানে আমরা ডিফারেন্সিয়েশনে আমাদের পাওয়ার গুলো আস্তে আস্তে কি হইতো, কমতো। আর ইন্টিগ্রেশনে কিন্তু পাওয়ারের সংখ্যা কমবে না, পাওয়ারের সংখ্যা আস্তে আস্তে বাড়বে, যেহেতু উল্টা। x এর পাওয়ার থাকলে আমরা কি লিখতাম, n * x টু দি পাওয়ার n - 1, এখানে n - 1 হবে না, এখানে n + 1 হবে। ফর্মুলাটা একটু চেঞ্জ আছে, আমরা ফর্মুলাটা একটু পরে দেখি। ঠিক আছে, এখন ইন্টিগ্রেশন কেন বিপরীত বলা হয়, এই যে এই কারণে বিপরীত বলা হয়। ঠিক আছে, এই দেখেন এখানে একটা SW দেওয়া আছে, হোয়াট ইজ ইন্টিগ্রেশন x কিউব dx, x কিউবের ইন্টিগ্রেশন কি? তাহলে আপনি চিন্তা করেন তো, যে কার ডিফারেন্সিয়েশন x কিউব, কাকে ডিফারেন্সিয়েশন করলে আপনি x কিউব পাবেন। তাহলে যেহেতু x কিউব, তাহলে আপনি নিশ্চিত x4 লাগবে না, এখানে x4 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 4x কিউব হয় না? হ্যাঁ 4x কিউব হয় না, 4x কিউব। তাহলে তাহলে আপনি চাইতেছেন, তাহলে 4 আপনি বাদ দিতে হবে, তো 4 বাদ দিতে হইলে এখানে আপনি 4 দা ভাগ দিয়ে দেন। ও আচ্ছা, এখানে 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে 4 4 কাটা গেল, তার মানে x কিউব হলো। ঠিক না? কারণ 4 তো কনস্ট্যান্ট, 4 এর তো আর ডিফারেন্সিয়েশন হবে না।
ভাগাকারে থাকুক আর যেভাবেই থাকুক, x4 কে ডিফারেন্সিয়েশন করলে 4 সামনে চলে গেল, x এর পাওয়ার একটা কমলো, 4x কিউব, আর 4 আগে ভাগ ছিল, 4 কাটা x কিউব। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, সবাই বুঝছেন আশা করি। তারপরে দেখেন আমি বলছিলাম যে ওইখানে যে আমরা প্লাস সি দিছিলাম, মনে আছে কারো? প্লাস সি দিছিলাম কেন? ইন্টিগ্রেশন 2x dx, 2x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার, আপনারা একটু আগে বলছেন, তার সাথে কিন্তু প্লাস সি দিতে হয়। আর এই x স্কয়ারটাকে বলা হয় ইন্টিগ্রাল। আমরা ইন্টিগ্রাল একটু আগে পড়ছি, যাকে ইন্টিগ্রেশন করা হয় তাকে বলা হয় ইন্টিগ্রান্ড। মানে এখানে 2x হচ্ছে ইন্টিগ্রান্ড, আর ইন্টিগ্রান্ডকে ইন্টিগ্রেশন করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় ইন্টিগ্রাল, আর ইন্টিগ্রালকে বড় হাতের আই দ্বারা প্রকাশ করে। তার মানে এখানে x স্কয়ার হচ্ছে বড় হাতের আই বা ইন্টিগ্রাল, এটার সাথে প্লাস সি দেই আমরা। সি মানে কি? কনস্ট্যান্ট। একটা জিনিস মনে রাখবেন, আপনারা যে অঙ্ককেই ইন্টিগ্রেশন করেন না কেন তার সাথে লাস্টে কিন্তু অবশ্যই সি দিতে হবে। সি ছাড়া ইন্টিগ্রেশন হবে না, এটা মনে রাখবেন। সি দিবেন না, আপনার অঙ্ক কাইটা দিব। ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করে যে স্যার সি কেন? ঠিক আছে, সি কেন? এই সি এর উত্তর হচ্ছে, দেখেন এই যে ডান পাশে আছে, সি এর উত্তর ডান পাশে, খেয়াল করেন। দেখেন এখানে প্রথমে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলেন? 2x 2x। 2x আচ্ছা, আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস 4 কে ডিফারেন্সিয়েশন করো, কি পাইবেন? এক্স স্কোয়ার কে করলে 2x, 4 কে তো করা যায় না, যায়? না, এইটা রেজাল্টও কিন্তু 2x আসছে। না আমি যদি বলি এক্স স্কোয়ার মাইনাস 6 কে ডিফারেন্সিয়েশন করো, তাও আপনি বলবেন 2x। 2x আমি যদি বলি এক্স স্কোয়ার মাইনাস 5/3 এটাকে করো, তারপরও আপনি বলবেন 2x। কারণ কি? এই কনস্ট্যান্ট গুলার কিন্তু ডিফারেন্সিয়েশন হচ্ছে না, ঠিক না? তাইলে দেখেন এখানে বাম পাশে আমি 4টা ফাংশন লিখছি, এই 4টা ফাংশনের ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কিন্তু সেম। কিন্তু তার মানে 2x কে যদি আপনি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেন, তো আপনি কোনটা লিখবেন? এই 4টাই কি লিখবেন? কোনটা লিখবেন? এটা হচ্ছে প্রশ্ন, ঠিক না? আপনি কোনটা লিখবেন? আপনি কি এক্স স্কোয়ার লিখবেন শুধু, নাকি এক্স স্কোয়ার প্লাস 3 লিখবেন? কারণ সবগুলোই তো রাইট। আমরা যেহেতু বলছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের উল্টা, তার মানে সবগুলো রাইট না? এখন আপনি কোনটা লিখবেন, ঠিক না? c লিখবেন। কিন্তু আপনি লিখবেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি লিখবেন। কেন লিখবেন? কারণ এক্স স্কোয়ার সাথে কি কনস্ট্যান্ট আছে আপনি এটা শিওর না। এটা যে কোনোটা হইতে পারে, 3 হইতে পারে, 6 হইতে পারে, 5/2 হইতে পারে, 0 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এই জন্য ইন্টিগ্রেশনে সবসময় লাস্টে সি লেখা হয়। বুঝতে পারছেন সি লেখার কারণটা? বুঝছেন কিনা সবাই? কেন সি লেখা হয় ইন্টিগ্রেশনে? কেন সি লেখে? ডিফারেন্সিয়েশনে কিছুই লেখে না, কিন্তু ইন্টিগ্রেশনে কেন সব অ্যান্সারের সাথে লাস্টে সি আছে? সব অ্যান্সারের লাস্টে দেখবেন সি আছে ইনডিফিনিট ইন্টিগ্রাল যখন করবেন আপনি। ঠিক আছে, তো সি লেখার কারণটা কি সবাই ক্লিয়ার কিনা? এখানে কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমরা একটু দেখি। ফর্মুলার সাথে কিছু মিল আছে, আপনারা আগের ফর্মুলাগুলো যদি কারো মাথায় থাকে তাহলে এখানে সমস্যা হবে না। দেখেন এখানে প্রথমে যে ত্রিকোণমিতিক এগুলো আছে, দেখেন cos থিটাকে ইন্টিগ্রেশন করলে sin থিটা পাওয়া যায়, প্লাস সি, সবগুলোর সাথে প্লাস সি লিখবেন। sin থিটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos প্লাস সি। আচ্ছা তাহলে বলেন তো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্যটা কি হইলো? ডিফারেন্সিয়েশনে কাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস আসতো, সাইন কে না কস কে? cos কে কস কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আসতো। আর এখানে দেখেন উল্টা, এখানে উল্টা মানে কি? এখানে হচ্ছে সাইন কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস আসে। এই দেখেন 2 নাম্বার ফর্মুলাটা, 2 নাম্বার ফর্মুলা, এই যে 2 নাম্বারটা দেখেন, এই যেটা সাইন কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস আসে। এটা মনে রাখতে হইব, কিন্তু এটা কিন্তু প্রায় স্টুডেন্টে এটা ভুল করে। মানে এই যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন যখন একসাথে করানো হয় না, এই ভেজালটা লাগে যে কোনটার মধ্যে মাইনাস হয়। সাইন কে করলে কস বা কস কে করলে সাইন, এটা সবার মাথায় ঠিকই আছে, কিন্তু মাইনাস কোনটার সাথে এমনি মনে রাখবেন যে ডিফারেন্সিয়েশনে হচ্ছে কস কে করলে মাইনাস, আর ইন্টিগ্রেশনে কি সাইন কে করলে। এটা এমনি হ্যাঁ এমনি মনে রাখবেন যে ডিফারেন্সিয়েশন কষ্ট, ইন্টিগ্রেশন সোজা, এমনি মনে রাখবেন। বুঝতে পারছেন? ডিফারেন্সিয়েশন কি? কষ্ট। ডিফারেন্সিয়েশন কষ্ট মানে কস কে করলে মাইনাস, আর ইন্টিগ্রেশন সহজ মানে সাইন কে করলে মাইনাস। এমনি মনে রাখতে পারবেন, আমি এমনি মনে রাখতাম, আমার ভেজাল লেগে যেত ম্যাক্সিমাম সময় এটা।
আর তারপরে হচ্ছে দেখেন sec স্কয়ার এক্স, sec স্কয়ার এক্স এ করলে 10x, আর এখানে দেখেন নিচে আরো কিছু ফর্মুলা আছে, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন। যদি আপনার কোনো ফাংশনের সাথে কনস্ট্যান্ট থাকে আমরা কি সেটাকে ডিফারেন্সিয়েশন করতাম নাকি সেটাকে রাইখা দিতাম বলেন তো? আমরা কি সেটাকে করতাম ডিফারেন্সিয়েশন? যেমন মনে করেন আপনার 2x থাকতো বা 2x স্কয়ার থাকতো, আমরা কি 2 কে ডিফারেন্সিয়েশন করতাম না শুধু x স্কয়ার কে করতাম? 2 কে রাইখা দিতাম। 2 কে ডিফারেন্সিয়েশন করতাম না, আমরা 2 কে রাইখা দিতাম, x স্কয়ার কে করতাম। ঠিক আছে? ইন্টিগ্রেশনের বেলাও সেম, আপনার যদি সামনে কোনো কনস্ট্যান্ট থাকে সেটাকে আপনি রাইখা দিবেন। আর দেখেন এখানকার 2 নাম্বার ফর্মুলাটা দেখেন, এই ফর্মুলাটা, এই যে দেখেন এই ফর্মুলাটা কি লেখা আছে দেখা যায়? x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ফর্মুলা সেখানে ছিল হচ্ছে কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে আপনি পাইতেছেন n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। কিন্তু আপনি যদি ইন্টিগ্রেশন করেন x টু দি পাওয়ার n কে, তাহলে আপনি কি করবেন? আপনি লিখবেন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। দেখেন ওইখানে n টা কিন্তু গুণ আকারে সামনে চলে গেছিল, আর এখানে n প্লাস 1 ভাগ আকারে, মানে ডিফারেন্সিয়েশনে যা যা গুণ আকারে ছিল ইন্টিগ্রেশনে সেইগুলোই ভাগ আকারে চলে যাবে সব, এটা মনে রাখবেন। আর ওখানে পাওয়ার কমতো, এখানে পাওয়ার বাড়বে। ঠিক আছে? আর ইন্টিগ্রেশন যদি দুইটা রাশি যোগ আকারে থাকে যেমন f প্লাস g, তাহলে আপনি আলাদা আলাদা করে করবেন, একবার f কে করবেন একবার g কে করবেন। যদি মাইনাস আকারে থাকে সেম কাজ, আপনি প্রথমে f কে করবেন তারপর g কে করবেন। তারপরে ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা আমরা পরে দেখবো। আর হচ্ছে দেখেন এই যে ডান পাশে কিছু ফর্মুলা আছে কনস্ট্যান্ট, যদি মনে করেন কোনো কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে ax কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে a কে ডিফারেন্সিয়েশন করলে ax প্লাস c, এটা কেন লিখলো আমি আপনাদের একটা উদাহরণ দেই। যেমন মনে করেন 2 কে ডিফারেন্সিয়েশন করলে আপনারা কি লিখতেন? 0 লিখতেন। কিন্তু ইন্টিগ্রেশনের বেলায় যদি 2 থাকে এটাকে 0 লেখা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে 2 এর সাথে একটা x মনে মনে আছে যেটার পাওয়ার হচ্ছে 0, যেটার পাওয়ার কি 0। তো আমরা কিন্তু ফর্মুলা জানি x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি, 2 টা রাইখা দিলাম মনে করেন, x টু দি পাওয়ার 0 হলে পাওয়ার আমরা জানি একবারে x টু দি পাওয়ার n প্লাস 1 মানে 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1। তাহলে দেখেন তো এখানে কি আসলো, 0 প্লাস 1 মানে হচ্ছে x, আর নিচে কিন্তু 1, তার মানে কি আসতেছে 2x আসতেছে না? কাহিনী দেখছেন? 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0, কিন্তু 2 কে ইন্টিগ্রেশন করলে 2x, তার সাথে একটা x আইসা পড়বো। এটা মনে রাখবেন যে যদি কখনো কনস্ট্যান্ট থাকে, অনলি কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের সাথে একটা x লাগায় দিবেন ইন্টিগ্রেশন করলে, মানে এই ইন্টিগ্রেশনে যেটা x এর পাওয়ার বাড়ে তার সাথে আপনি মনে মনে x টু দি পাওয়ার 0 ধরে নিলেন। আর x কে করলে x স্কয়ার বাই 2, ওই যে n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ঠিক না? ওই n প্লাস 1 করলে 1 1 2 হয়, আর নিচে হচ্ছে 2 হয়। x স্কয়ার কে করলে হচ্ছে আপনার 1 প্লাস 1 কত হয়, 2 প্লাস 1 কত হয় 3, নিচে 3। আর ডিফারেন্সিয়েশনে আপনারা ln x কে ডিফারেন্সিয়েশন করছিলেন, ln x কে ডিফারেন্সিয়েশন করলে কত লিখতেন? 1/x লিখতেন। এখানে তার উল্টা, মানে 1/x কে ইন্টিগ্রেশন করলে এটাকে বলা হয় রেসিপ্রোকাল ফর্মুলা। 1/x কে করলে আপনার হচ্ছে কি পাবেন? আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদের, আপনারা এই জিনিসটা ভুল করবেন প্রায়। যেমন ddx অফ 1/x, এটা কি লিখবেন বলেন তো? এটাকে আমরা কিভাবে করতাম? এটাকে আমরা এইভাবে করতাম যে ddx x টু দি পাওয়ার মাইনাস 1 ধরে নিতাম, তারপরে আমরা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 করতাম। তাহলে -1 x টু দি পাওয়ার -1 -1, তার মানে হচ্ছে -1 x টু দি পাওয়ার -2। তার মানে আমরা এটাকে একবারে লিখতাম -1/x স্কয়ার, এভাবে লিখতাম কিনা? এই জিনিসটা সবার মনে পড়ছে কিনা? এখন এই জিনিসটাই যদি আমি ইন্টিগ্রেশন চিহ্ন দেই, মানে এই যে 1/x dx, আমি যদি সামনে ইন্টিগ্রেশন চিহ্ন দেই, এখন এটাকে কি করে অনেকেই যে ভুল করে এইভাবে করে ফেলায়, কিন্তু এটাকে এইভাবে করা যাবে না। এটা 1/x, ইন্টিগ্রেশনে 1/x এর ফর্মুলাই আছে, কি আছে? আপনি লিখবেন ln x প্লাস c। বুঝতে পারছি? এখানে 1/x থাকলে উপরে নেওয়ার দরকার নাই, কিন্তু 1/x নাই, আপনার মনে করেন আছে এরকম 1/x স্কয়ার আছে, এটাকে কি ln x স্কয়ার লেখা যাবে? এটাকে কিন্তু ln x স্কয়ার লেখা যাবে না। এটাকে আপনি কি করবেন? এটাকে x টাকে উপরে নিয়ে নেবেন, x টু দি পাওয়ার -2 dx, তারপর এটাকে যদি করেন
ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনে কি হয়, পাওয়ার 1 যোগ হয়, তার মানে x টু দি পাওয়ার -2 + 1, আর ভাগ হয়, কি ভাগ হয়, n+1, তার মানে -2 + 1, তার মানে এখানে আস্তে আস্তে হচ্ছে x টু দি পাওয়ার -1 আর নিচে হচ্ছে -1, তার মানে এটাকে যদি আপনি একবারে লিখেন তাহলে মাইনাসটা সামনে দেন, 1/x টু দি -1 নিচে চলে যাবে, মানে -1/x, মানে দেখেন x এর পাওয়ার কিন্তু এখানে কমে গেছে, ভাগ আকারে আছে এজন্য কমে গেছে, -1/x। এই দুইটা জিনিস সবাই বুঝতে পারছেন কিনা, আমি যে দুইটা ছোট ছোট যে দুইটা জিনিস আপনাদের বুঝাইলাম, এই দুইটা জিনিস বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার সবার? জি স্যার। আর এখানে আরো ফর্মুলা আছে, আর আপনাদের বইতে দেখবেন দ্বিতীয় বা তৃতীয় পৃষ্ঠায় দেখবেন একটা পুরো পৃষ্ঠাই আছে ফর্মুলা দিয়া, আমি এটাই বলছি যে এক্স এর পাওয়ার 1/x থাকলে কিন্তু সরাসরি ln x লিখবেন, কিন্তু 1/x² থাকলে সেটাকে ln x লিখতে পারবেন না, এটার জন্য আমি x² দেখাইলাম, x² জায়গায় 1/x³ থাকতে পারে, আর যদি শুধু x² হয়, যেমন যদি আপনার এরকম হয় ইন্টিগ্রেশন x² dx, তখন সেটাকে তো একবারে নরমাল x টু দি পাওয়ার 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1, তাহলে 2 + 1 এ কত হয়, 2 + 1 এ হয় 3, নিচে 3, তার মানে হচ্ছে x³ ডিভাইডেড বাই 3, আর +c সবার সাথে লিখতে হয়, +c সবার সাথে লিখবেন, ঠিক আছে? এই পৃষ্ঠা দেখেন কিছু SW আছে, এটা আপনারা তুলে নেন বা স্ক্রিনশট মারেন। এই পর্যন্ত আপনাদের আজকে হচ্ছে বেসিক আলোচনা হয়েছে।